এই পতিলায় সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়েকে, যে এখনো ভার্জিন, যাকে কেউ ছোঁয়নি। সাইফ চৌধুরী এক নাগারে বলা কথাগুলো গুনে দরদর করে ঘামতে লাগলো গুলাবো। এক কঠিন মালকিন সিল্কিতে পানির পিকসি ফেলে এক গাল হেসে আমতা আমতা করে বলল, ইয়ে আসলে হয়েছে কি স্যার? সাইফের রক্ত চক্ষুর দিকে তাকাতেই স্যাঁ করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেলল, আছে তো, আছে আছে। গুলাবো হাঁক ছাড়ে, রজনী বিন্দিয়া কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন না সাহেব, ওরা এখনই এসে যাবে। হে হে, তা আপনিও কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো আমি পাঠিয়ে। গুলাবর কথা শেষ হওয়ার আগেই কুটির ভিতর থেকে মেয়ে কান্নার শব্দে ভেসে এলো। গুলাবো ভিতরের দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালো। এই শীতেও ঘামছে লোকটা, মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। সুন্দর মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদ্বয় যেন তৃষ্ণান্ত শকুনের মতো দেখছে ভিতরে যার গলির দিকে। গুলাবো তাড়া দিল, কিরে মুখপুরীর দল, এত সময় লাগে ওইটুকু মেয়েকে আনতে? টেনে হিসেবে নিয়ে আসলো বছরে একে, পরনের টুকটুকে লাল থ্রি পিস, টানা হিসেরা দরন চুলের খোপাটা খসে গেল সাইফের সামনেই। ঝুলমুলিয়ে ছড়িয়ে পড়লো কুচকুচে কালো মেঘের মতো এক রাশ লম্বা চুল। মেয়েটা এমনভাবে হাত পা ছড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের ক্রুদ্ধ গুটিয়ে নিল। গুলাবো তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলের মুঠি টেনে ধরতে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার ক্রন্দনরত মুখশ্রী লোপপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে দেখেনি সে। কমে এলো তার চোখের রক্তিম আভা। আগে টকবক করতে থাকা রক্ত যেন এবারও শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখ দুটো যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাদর টুকরোকে এই নোংরা জায়গায় কে আনলো? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগাতেই ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। সাইফ ওয়াক্কার দিয়ে উঠল, কোমর থেকে পিস্তল বের করে তাক করলো গুলাবোর দিকে। ছাড়ো ওকে, হাত লাগাবে না ওর গায়ে। গুলাবো ভয়ে দ্রুত মেয়েটি ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধহয় জ্ঞান হারালো। সাহেব পুনরায় পিস্তলটা কোমরে গুজে এগিয়ে গেল মেয়েটার দিকে। একটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আর একবার দেখলো। তুমি শিওর যে ওকে এখনো অব্দি কেউ ছোঁয়নি? গুলাবো ভয়ার্ত গলায় বলল, কালই এসেছে সাহেব, দেখেছেন না বাড়ির পোশাকটা অব্দি বদলানো হয়নি, এখনো অব্দি কিছু খায়নি পর্যন্ত। সাহেব বাঁকা হাসলো, সামনে এগিয়ে গিয়ে গুলাবোর মুখোমুখি দাঁড়ালো। পিস্তলটা গুলাবোর থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি এই মেয়েটিকে নিয়ে যেতে চাই। কত দিতে হবে? গুলাবোর প্রাণ ভয়ে শুকিয়ে গেছে। কি যে বলেন না সাহেব, আপনি নেবেন তাতে টাকা দেবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দোয়াই বেঁচে আছি। ও আপনি নিয়ে যা। সাহেব চৌধুরী কারো দান গ্রহ করে না ওকে। শামীম সাহেব হাতে শামীম ছুটে এলো চেক বই নিয়ে। সাহেব হাতে 10 লাখ টাকার অঙ্কন বসে সাইন করে দিল। গুলাবর হাতে দড়িয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো একেবারে। গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করতেই থামালো। এক ছুটে বেরিয়ে এলো নদী। সাহেব এসেছে, তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। কিন্তু এই বদমেজাজি দেমাগি লোকটা কখনো দেখেই না নদীর দিকে। সম্পর্কে নদী সাইফের আপন চাহাতো বোন।
সদর দরজা পার হতেই চোখে পড়ল সাহেবের কোলে কোনো মেয়ে। সাহেব মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসে এদিকে। নদীর পা থমকে গেল। এ কাকে নিয়ে এলো সাহেব ভাই? নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ভিতরে ঢুকলো সাহেব। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাহেবেরই অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে। এমন সময় সাহেব সেখানে উপস্থিত হলো কোলে একটি অপরিচিত মেয়ে নিয়ে। সবার চোখ যেন ছানা বড়া। সাহেবের মা আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকলো। তারা সাহেবের পা থামলো। এগিয়ে এলো আঞ্জুমান। সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস তুই? সাহেব নির্লিপ্তভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস। ড্রয়িং রুমে বড়সড় একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিনিস্টার হাসান চৌধুরী একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। আঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যা তা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস আঞ্জুমান? এর কথা শেষ হওয়ার আগেই সাহেব ওয়াক্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তা মেয়ে নয় মা, ও আমার বউ। বুঝেছো তোমরা? হাবিব চৌধুরী উঠতেই নিল। হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব ক্রোধের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করেছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না। আপনি ছাড়ুন আমায়। হাসান চৌধুরী ধমক দেয়, আহ থামো হাবিব, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না নাকি ওকে? জানি তো ওর জিদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ। জেদি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে। সে এই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকালকে খেতে বসার নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে যার মতো টেবিলে খেতে বসলে, নদী নেই টেবিলে। আঞ্জুমান চৌধুরী ছোট যাকে তারা দিল নদীকে ডাকতে। সায়রা দেখতো নদী কোথায় গেল। সায়রা বেশ ভালো করেই বুঝেছে নদী কেন আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। নিজে না গিয়ে ছোট মেয়েকে পাঠায় নদীর কাছে। দিঘি বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স 15 বছর, নদী থেকে 5 বছরের ছোট। দিঘি মায়ের কথা মতো নদীকে ডাকতে গেল। সাহেব ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোনায় জড়সড় হয়ে বসে আছে। চোখে মুখে আতঙ্ক ভয়। সাহেব এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসলো। সাহেব বসতেই মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাহেবের ভারিক্কি গলায় যেন অদিতির মনে আরো সঞ্চয় তৈরি করছে। ছোট করে বলল, অদিতি। সাহেব ভু গোটালো, শুধু অদিতি? আগে পরে কিছু নেই? মিসকাত জাহান অদিতি। সাহেব উঠে দাঁড়ায়। অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণত আমি পতিলায় যাই না। আজ গেছিলাম এক প্রকার জিদের বশেই। গিয়ে তোমাকে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি। কাল তোমাকে বিয়ে করব। কথাগুলো বলেই সাহেব গটগট করে চলে গেল। দরজা অবধি গিয়ে আবার পিছনে ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি। আর কারোর সাথে কথাও বলবে না। খাবার তোমায় ঘরেই এনে দেওয়া হবে, বুঝেছো? অদিতি ওপর নিচ মাথায় নাড়ে। রোগা পাতলা গড়ানো মেয়েটির টুকটুকে ফর্সা একেবারে। ঠোঁট দুইটা রক্তজবার ন্যায় লাল। কান্না করার ফলে নাক থুতনিও লাল বর্ণ ধারণ করেছে। সাহেবের কেমন একটা অনুভূতি হচ্ছে। সাহেব নিজেকে সংযত করতে গলা খাকারি দিল। মনে মনে ভাবলো, ভালো লেগেছে তাই পার্মানেন্টলি নিয়ে এসেছি, যাতে আমি ছাড়া কেউ ছুঁতে না পারে। তাই বলে ভালো টালো আমি বাসবো নাকি? সাহেব হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়িতে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাহেব। এমনিতে রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলেও আজ কিছুটি বলল না। সাহেবকে পাশ কাটিয়ে দুই বোন ডাইনিং এর দিকে এগিয়ে যাচ্ছে।
অগত্যতা সাহেব পিছন থেকে ডাকলো, নদী। নদীর পা থামলো, কিন্তু পিছনে ফিরল না। সাহেব পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তোর ভাবির খাবারটা রুমে দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড়সড় একটা বাজ পড়ল, যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিল সাইব। চোখে টয়টুম্বুর হয়ে থাকা পানিগুলো আর বাদ মানল না। আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে। দেখি দুই হাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসালো। নদীর নির্বাক বসে আছে। দিঘি আরজমান চৌধুরীকে বলল, বড় মা, দাদুভাই বলেছে ভাবির মানে ওই মেয়েটার খাবার ঘরে দিয়ে আসতে। হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল, কোথায় যাচ্ছ? সাহেব নিলপ্তভাবে উত্তর দিল, বা এ আর তোমার বউ। খাবারের কথা শেষ হওয়ার আগেই সাহেব বলল, আমার বউ নিয়ে তোমার কি কাজ? আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তা চিন্তা করো। সাহেব বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, ভোরের আগে আরও বাড়ি ফিরবে না, এখনই সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো। নদী বড় বড় চোখ করে তাকায় বড় বাবার দিকে। হাবিবের আদেশে সায়রা খাবারে প্যাগস মিশিয়ে দিল। মনের মধ্যে খুঁতখুত করলেও পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে সায়রা রাজি হলো। প্লেটে খাবার সাজিয়ে সায়রা আর একটা প্লেট নিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হলো। মনে নানান ভাবনা। সাইফ ক্ষণক্ষরে টের পেল সায়রার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সায়রা খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপারে গেল। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। হাসান চৌধুরী প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশে নির্ণয় আলোয় সায়রা ওপরে কারো অবয়ন দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে অবয়ন দৃশ্যমান হলো। সায়রার পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। সায়রা আমতা আমতা করে বলল, শাহ সাহেব, বা তুমি? হ্যাঁ আমি। ইয়ে মানে তুমি না, কোথায় গেছিলে? সাহেব দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো? আর তা কি? সায়রা হাসার চেষ্টা করলো, তোমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি। সাহেব বাঁকা হাসলো। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, আর এমন হয় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসেছো? ব্যাপারটা না একদম কুত্তার পেটে ঘি হজম হওয়ার মতো। আমার ঠিক হজম হলো না, সত্যিটা বলো। সায়রা শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগলো। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি। আমিও ভাইজানের ভয়ে কিছু বলতে পারিনি তখন। তাই এখন সায়রার কথা শেষ হওয়ার আগে সাহেব বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবার ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল। তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি এসেছো খাবার নিয়ে। সায়রা ওপর নিচ মাথা নাড়ল। সাহেব হেসে বলল, কাম অন কাকিয়া, তোমরা এতটাও ভালো না। আচ্ছা এনেছই যখন দাও, আমার বউকে আমি খাওয়াবো, দাও। সায়রা 2 পা পিছিয়ে গেল। না না থাক। আহা থাকবে কেন? আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও দাও। সায়রা প্লেট সরিয়ে নিল। উল্টোটা সিঁড়ি দিয়ে নামতে নিলে সাহেব এসে সায়রার সামনে দাঁড়ালো। কি মিশিয়েছো খাবারে কাকিমা? সায়রা গলা দিয়ে কথা বেরাচ্ছে না। সাহেব হাতে প্লেটটা নিতে গেলে সায়রাও সরিয়ে নিতে যায়। এক পর্যায়ে খাবার শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে ঝনঝন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলে ওঠে। সবাই যে যার ঘর থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় অঘটন ঘটিয়েও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে। এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাহেব চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো, তোমাদের সাহস হলো কি করে আমার বউয়ের ক্ষতি করার? ওর খাবার ক্ষতিকরণ কিছু মেশানোর সাহস কি করে হলো তোমাদের? সাহেব সায়রার সামনে দাঁড়িয়ে বলল, বলো না কাকিয়া, কি মিশিয়েছিলে? হয়তো বিষ নয়তো
মরে যাবে, এমন কিছু না তো। চেনো মেয়েটাকে তোমরা? না, ও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া। নদী বা দিঘির সাথে তুমি এমনটা করতে পারতে? হাবিব চৌধুরী বউয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল। তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাহেবের চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। ধপাধপ সিঁড়ি দিয়ে নিচে এসে একটা স্পুন দিয়ে ওপর থেকে কিছুটা খাবার প্লেটে তুলল। তারপর নদীর সামনে ধরে বলল, নে ওটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যা তা বলছো? ও ওটা কেন খাবে? খাবে বাবা, ও খাবে। কাকিয়া যখন কিছু মেশায়নি অদিতির খাবারে, তখন নদী আর দিঘি এই খাবারে খাবে। সায়রা জোরে কেঁদে ফেলে, সাইদ ওদের ওই খাবারটাই খাওয়াইয়া না বাবা, দয়া করো, আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন করব না আমি। সাহেব খাবারের প্লেট ধপ করে হাত থেকে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে ঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পথের মধ্যে এগিয়ে আবার থামলো। আমি সবার উদ্দেশ্য বলছি, পরবর্তী যদি কেউ কখনোই এমন কিছু করার চেষ্টা করো অদিতির সাথে, আমি এই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব। হাসান চৌধুরী সাইডের দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাইকে যে যার ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক হয়ে দেখছিল সাহেবকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পজিটিভ হাজব্যান্ড। এর এক কোনা নদীকে কেয়ার করলো নদী। জীবনে আর কিছু চাইতো না। দিঘি বোনকে ঠেলে নিয়ে গেল ঘরের দিকে। সকালের চোখে আড়ালে নদীর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। সাহেব ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে দিল। তোমার পোশাক আর গরম কাপড় ফ্রেশ হয়ে পাল্টে নাও। অদিতি ঠায় বসে রইল। সাহেব ফ্রেশ হয়ে অদিতিকে এভাবে বসতে থাকতে দেখে বেজায় চটে গেল। কথা কি কান দিয়ে যাচ্ছে না নাকি? নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে ভয়ে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। সাহেব শয়তান হাসি দিল। শুনবো তো, সব শুনবো, আগে ফ্রেশ হও। না না, আগে শুনুন, সাহেব শক্ত কণ্ঠে বলল। তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দেব? অদিতি চট করে উঠে পড়ল। হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল, সোয়াটার গায়ে জড়িয়ে নিল। সাহেবকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেয়ে কমফোর্টার জড়িয়ে বসে পড়ল। নদী জানালায় হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীতেও গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই। চোখে এক রাশ শূন্যতা, যে আবেগকে তিলে তিলে ভালোবাসা পরিণত করেছে। সেই ভালোবাসা আজ অন্য কারো। কিভাবে সইবে সে? রান্নাঘরের টুনটান শব্দ, নদী ঘরের পাশেই কিচেন। আবার কোনো নাটক হচ্ছে। এত রাতে রান্নাঘরে কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাহেব জ্যাকেটের হাতা খানিকটা গুছিয়ে কি যেন খুঁজছে। সাহেবের মোবাইলে ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর মুখে। দুজনেই চমকে ওঠে। নদী গিয়ে কিচেনে লাইট জ্বালায়। সাহেব ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? নদীর প্রশ্ন জবাব দেয় না সাহেব। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, আমায় একটা সাহায্য করতে পারিস? নদী চট করে উত্তর দেয়, হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি, দাঁড়ান। না না, সাহেব থামাই নদীকে। আর কিছু লাগবে না? আমার কিছু লাগবে না, অতিথির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছুই রান্না পারি না। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। নদী ছোট করে বলল, বুঝেছি। নদী ফ্রিজ থেকে 2টি ডিম বের করে বাটিতে গুলে দিল। তাতে কিছুটা চিনি দিল। পাউরুটি ডিমে চুবিয়ে ফ্রাই প্যানে ভেজে দিল 7-8টা। সকালের জন্য লুচি করে রাখা আটার ডো থেকে কয়েকটা পরোটা ভেজে দিল। রাতে ফ্রিজে রাখা মাংস তরকারি গরম করে বাটিতে
দিয়ে টিটা সাইফের দিকে এগিয়ে দেয়। সাইফ ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রে সাইফকে দিতে চাইলো। সাইফ বলল, তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদীর দ্বিধায় কাজ করে, রাজি না হয় না। না আপনি দিয়ে আসুন। সাইফ ফোন পকেটে রেখে বলল, তুই বাড়ির অন্য সবার মতো না নদী, তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা। তবুও সাইফ বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। যা গিয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা ঘরে যা। সাইফ চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন। বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বউয়ের জন্য খাবার বানাতে। সাইফ খাবার নিয়ে গিয়ে দেখে অদিতি একদম বাচ্চাদের মতো করে কমফোর্টার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল, বিড়াল ছানা খেয়ে নাও। অদিতি ভুক গুটিয়ে নিল। মনে মনে ভাবল, লোকটা মস্করা করতেও জানে। দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল, কি হলো, খাওয়া শুরু করো, পেটে বড্ড ক্ষুধা। অমত করলো না খেতে, চুপচাপ খাওয়া শুরু করলো। সাইফ সামনে বসে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। এখন আবার কি এলো? সাইফ কারবার থেকে রিভলভারটা নিয়ে দরজা খুলল। দরজা খুলতেই নদীকে দেখে ভড়কে যায়। নদী, ও নদী। নদীও থতমত খেয়ে যায়। হাতে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটাতে পানি গরম করে এনেছি। ঘরে পানি তো অনেক ঠান্ডা। এটা ওকে দিন। সাইফ গ্লাসটা হাতে নিল। আয় ভিতরে আয়। নদী ভিতরে একবার তাকিয়ে বলে, না এখন যাই। বলতে দেরি, নদী যেতেই দেরি নেই। সাইফ দরজা বন্ধ করে অদিতিকে পানিটা দিল। অদিতি সবটা খাবার খেয়েছে। খুব খিদে ছিল পেটে। সাইফ প্লেট গ্লাস সরিয়ে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, তোমার সব কথা কাল শুনবো। অদিতি মিনমিনিয়ে গলায় বলল, এখানে ঘুমাবো? হ্যাঁ আপনি, আমিও এই ঘরেই ঘুমাবো। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, উনি শুনলে আমার ওপর ভীষণ রেগে যাবেন। আমি কোনো পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমাতে পারবো না। সাইফ কপাল কুঁচকালো। কে উনি? অদিতি মাথায় নিচু করে জবাব দিল, যার সাথে আমার বিয়ে হবে কিছুদিন পর। সাইফ কথাটা শোনা মাত্রই তেড়ে এসে অদিতির গাল চেপে ধরল। নিজের শক্ত পুরুষালী হাতে হাতে হাত চেপে বলল, তোর বিয়ে আমার সাথেই হবে, তাও আমার কালকেই। বুঝেছিস? অদিতিকে বিছানায় ছুঁড়ে ফেলে সাইফ গেমিং রুমে চলে গেল। ওর রুমের ভেতরেই একটা পকেট রুম রয়েছে, যেটা ও সম্পূর্ণ গেমিং সেটআপে সাজিয়েছে। অদিতি উপায় না পেয়ে শুয়ে পড়ল। রাত তখন শেষের দিকে। সাইফ রুমে আসলো আবার। অদিতি গভীর ঘুমে আসন্ন। কমফোর্টার ফেলে তার ওপর ঘুমিয়ে আছে। জামা সরে গিয়ে ফর্সা মেদহীন পেটটা উন্মুক্ত করে দিয়েছে। পায়জামাও নাভির সামান্য নিচে। সাইফ ঢোক গেল। এ রাতে নিজের ঘরে একলা সুন্দরী রমণীর সৌন্দর্য ছড়াচ্ছে। যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সাইফও তার ব্যতিক্রম হলো না। এগিয়ে গেল অদিতির কাছে। ঠান্ডা হাতে স্পর্শ করলো অদিতির ফর্সা পেট। গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিল। কি অপূর্ব সুঘ্রাণ। লালচে আলোয় রক্তজবা ঠোঁট জোড়া খুব টানছে সাইফকে। হাসিবের আদেশে সাইরা খাবারে ড্রাগস মিশিয়ে দিল। মনের মধ্যে খুঁতখুত করলেও পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে সাইরা রাজি হলো। প্লেটে খাবার সাজিয়ে সাইরা আর একটা প্লেট দিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হলো। মনে নানান ভাবনা। সাইফ ঘৃণাক্ষরে টের পেল সাইরার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সাইরা খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে গেল। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। হাসান চৌধুরী প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশে নিয়ন আলোয় সাইরা ওপরে কারো অবয়ন দেখতে পেল। মুহূর্তের মধ্যে সে অবয়ন দৃশ্যমান হলো। সাইরা পায়ের তলা মাটি যেন নড়বড় করছে।
সায়রা আমতা আমতা করে বলল, সহসা সাহেব বাবা তুমি? হ্যাঁ আমি। মানে তুমি না কোথাও গেছিলে? সাহেব দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো? আর হাতে কি? সায়রা হাসার চেষ্টা করলো। তোমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি। সাহেব বাঁকা হাসলো। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, আর এমন সময় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসেছো। ব্যাপারটা একদম কুত্তার পেটে গিয়ে হজম হওয়ার মতো। আমার ঠিক হজম হলো না। সত্যিটা বলো। সায়রা শীতের মধ্যেও দরদর করে ঘামতে লাগলো। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি। আমিও ভাই জানের ভয়ে কিছু বলতে পারিনি তখন। তাই এখন সায়রার কথা শেষ হওয়ার আগেই সাহেব বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবার ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল, তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি এসেছো খাবার নিয়ে। সায়রা ওপর নিজ মাথা নাড়ালো। সাহেব হেসে বলল, কাম ইন কাকিয়া, তোমার এতটাও ভালো না। আচ্ছা এনেছই যখন দাও, আমার বউকে আমি খাওয়াবো। তাও সায়রা দুই পা পিছিয়ে গেল। না না থাক। আহা থাকবে কেন? আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও। সায়রা প্লেট সরিয়ে নিল, উল্টো সিঁড়ি দিয়ে নামতে নিল। সাহেব এসে সারোয়ার সামনে দাঁড়ালো। কি মিশিয়েছো খাবারে কাকিয়া? সায়রা গলা দিয়ে কথাই বেরাচ্ছে না। সাহেব হাতে প্লেটটা নিয়ে গেল। সায়রা সরিয়ে নিতে যায়, এক পর্যায়ে খাবার শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে ঝনঝন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলোর জ্বলে উঠে সবাই যে যার ঘরে থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় অঘটন ঘটিয়েও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে! কি অসভ্যতা হচ্ছে কাকিয়ার সাথে! এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাহেব চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো তোমাদের সাহস হলে কি করে আমার বইয়ের ক্ষতি করার? ওর খাবারের ক্ষতিকরণ কিছু মেশানোর সাহস কি করে হলো তোমাদের? সাহেব সায়রার সামনে দাঁড়িয়ে বলল, বলো না কাকিয়া, কি মিশিয়েছিলে? হয়তো বিষ, হয়তো মরে যাবে, এমন কিছু না তো? চেনো মেয়েটাকে তোমরা? না ও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া। নদী বা দিঘির সাথে তুমি এমনটা করতে পারতে। হাবিব চৌধুরী বইয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল, তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাহেব এর চোখ রক্তবর্ণ ধারণ করল। ধপাধপ সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে একটা স্পুন দিয়ে ওপর থেকে কিছুটা খাবার প্লেটে তুলল। তারপর নদীর সামনে ধরে বলল, মেয়েটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যা তা বলছো? এটা কেন খাবো? খাবো বাবা, ও খাবো। কাকিয়ান যখন কিছু মেশায়নি অদিতির খাবারে, তখন নদী আর দেখি এই খাবার খাবে? সায়রা জোরে কেঁদে ফেলল। সাইদ, ওদের এই খাবারটা খাওয়াও না বাবা, দয়া করো। আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন করব না আমি। সাহেব খাবারের প্লেট ধপ করে হাত থেকে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে ঘাতকতা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। প্রতিমধ্যে গিয়ে আবার থামলো। আমি সবার উদ্দেশ্য বলছি, পরবর্তী যদি কেউ কখনো এমন কিছু করার চেষ্টা করো অদিতির সাথে, আমি এই বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব। হাসান চৌধুরী সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাইকে যে যার ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক হয়ে দেখছিল সাহেবকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পজিটিভ হাজবেন্ড। এর এক কোনা নদীকে কেয়ার করে নদীর জীবনে আর কিছু চাইতো না। দিঘি বোনকে ঠেলে দিয়ে গেল ঘরের দিকে। সকালের চোখের আড়ালে নদীর চোখ থেকে বড় ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। সাহেব ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে দিল।
তোমার পোশাক আর গরম কাপড় ফ্রেশ হয়ে পাল্টে নাও। অদিতি ঠাস বসে রইল। সাইফ ফ্রেশ হয়ে এসে অদিতিকে এভাবে বসে থাকতে দেখে বেজায় চটে গেল। কথা কি কান দিয়ে যাচ্ছে না, নাকি নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে ভয়ে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। সাহেব শয়তানে হাসি দিল। শুনবো তো, সব শুনবো, আগে ফ্রেশ হও। না না, আগে শুনুন। সাহেব শক্ত কণ্ঠে বলল, তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দেব? অদিতি চট করে উঠে পড়ল, হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল, মেয়েটার গায়ে জড়িয়ে নিল। সাহেবকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেয়ে কমফোর্টার জড়িয়ে বসে পড়ল। নদী জানালায় হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীতেও গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই। চোখে এক রাস শূন্যতা, যে আবেগকে তিলে তিলে ভালোবাসা পরিণত করেছে। সেই ভালোবাসা আজ অন্য কারো। কিভাবে সইবে সে? রান্নাঘরে টুনটান শব্দ, নদী ঘরের পাশেই কিচেন। আবার কোন নাটক হচ্ছে এত রাতে রান্নাঘরে? কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাহেব জ্যাকেটের হাতা খানিকটা গুটিয়ে কি যেন খুঁজছে। সাহেবের মোবাইলে ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর বুকে। দুজনেই চমকে ওঠে। নদীকে কিচেনের লাইট জ্বালায়। সাহেব ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করেন? নদীর প্রশ্নের জবাব দেয় না সাহেব। কিছুক্ষণ পর নিজের থেকেই বলল, আমায় একটা সাহায্য করতে পারিস? নদী চটি করে উত্তর দেয়, হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি, দাঁড়ান। না না, সাহেব থামাই নদীকে, আমার কিচ্ছু লাগবে না। অদিতির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছুই রান্না পারি না। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। নদী ছোট করে বলল, বুঝেছি। নদী ফ্রিজ থেকে দুটো ডিম বের করে পাটিতে গুলে দিল। তাতে কিছুটা চিনি দিল, পাউরুটি ডিমের চুবিয়ে ফ্রাই প্যানে ভেজে দিল 7-8টা। সকালের জন্য লেচি করে রাখা আটার ডো থেকে কয়েকটা পরোটা ভিজে দিল। রাতে ফ্রিজে রাখা মাংস তরকারি গরম করে বাটি দিয়ে টিটাই সাহেবের দিকে এগিয়ে দেয়। সাহেব ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রে সাহেবকে দিতে চাইল। সাহেব বলল, তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদীর দ্বিধা কাজ করে, রাজি হয় না। না, আপনি দিয়ে আসুন। সাহেব ফোন পকেটে রেখে বলল, তুই বাড়ির অন্য সবার মতো না নদী, তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা? তবুও সাহেব বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। চা খেয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা ঘরে যা। সাহেব চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন! বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বউয়ের জন্য খাবার বানাতেন। সাহেব খাবার নিয়ে গিয়ে দেখে অতিথি একদম বাচ্চাদের মতো করে কমফোর্টার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল, বিড়াল ছানা, খেয়ে নাও। অতিথি ভু গুটিয়ে নিল। মনে মনে ভাবল, লোকটা মস্করা করতেও জানে। দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল, কি হলো? খাওয়া শুরু করো, পেট বড্ড ক্ষুধা। অমত করলো না খেতে, চুপচাপ খাওয়া শুরু করলো। সাহেব সামনে বসে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। এখন আবার কে এলো? সাহেব কারবার থেকে রিভলভারটা দিয়ে দরজা খুললো। দরজা খুলতেই নদীকে থেকে ভড়কে যায়। তুই? নদী থতমতে খেয়ে যায়। হাতে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটাতে পানি গরম করে এনেছি। ঘরের পানি তো অনেক ঠান্ডা, এটা ওকে দিন। সাহেব গ্লাসটা হাতে নিল। আর ভিতরে আয়। নদী ভিতরে একবার তাকিয়ে বলে, না এখন যাই। বলতে দেরি, নদী যেতে দেরি নেই। সাহেব দরজা বন্ধ করে অদিতিকে পানিটা দিল। অদিতি সবটা খাবার খেয়েছে। খুব খিদে ছিল পেটে। সাহেব প্লেট গ্লাস সরিয়ে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো।
তোমার সব কথা কাল শুনবো। অদিতি মিনমিনিয়ে গলায় বলল। এখানে ঘুমাবো? হ্যাঁ আপনি। আমিও এই ঘরেই ঘুমাবো। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল। উনি শুনলে আমার ওপর ভীষণ রেগে যাবেন। আমি কোনো পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমাতে পারবো না। সাহেব কপাল কুঁচকালো। কে উনি? অদিতি মাথা নিচু করে জবাব দিল, যার সাথে আমার বিয়ে হবে। কিছুদিন পর সাহেব কথাটা শোনা মাত্রই তেড়ে এসে অদিতির গাল চেপে ধরল নিজের শক্ত পুরুষালী হাতে। তাতে দাঁত চেপে বলল, তোর বিয়ে আমার সাথে হবে, তাও আমার কালকেই, বুঝেছিস? অদিতিকে বিছানায় ছেড়ে ছুঁড়ে ফেলে সাহেব গেমিং রুমে চলে গেল। ওর রুমের ভেতরে একটা পকেট রুম রয়েছে, যেটা ও সম্পূর্ণ গেমিং সেটআপে সাজিয়েছে। অদিতি উপায় নেই পেয়ে শুয়ে পড়ল। রাত যখন শেষের দিকে সাহেব রুমে আসলো আবার। অদিতি গভীর ঘুমে আসন্ন, কমফোর্টার ফেলে তার ওপর ঘুমিয়ে আছে। জামা সরে গিয়ে ফর্সা মেদহীন পেটটা উন্মুক্ত করে দিয়েছে। পায়জামাও নাভির সামান্য নিচে। সাহেব ঢোক গিলল। এ রাতে নিজের ঘরে একলা সুন্দরী রমণীর সৌন্দর্য ছড়াচ্ছে, যে কোনো পুরুষ ঘায়ল হতে বাধ্য। সাহেব ওর তার ব্যতিক্রম হলো না, এগিয়ে গেল অদিতির কাছে। ঠান্ডা হাতে স্পর্শ করলো অদিতি ফর্সা পেট। গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিল। কি অপরূপ সুঘ্রাণ! লালচে আলোয় রক্তজবা ঠোঁটজোড়া খুব টানছে সাহেবকে। অদিতির কোমল অষ্টদয়ে তর্জনীয় বুলিয়ে দিল সাহেব। ঠান্ডার হাতে স্পর্শ নারীটি নড়চড়ে উঠল। কপালও কুঁচকালো উৎস। উল্টো পাশ ফিরে আবার তা মিলিয়ে গেল ঘুমের ঘরে। সাহেব শুকনো ঢোক গেল। অবাধ্য ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে অদিতি পিঠ থেকে জামার ফিতাটা খুলে ফেলল এক টানে। সেখানে ছোট ছোঁয়ানো তীব্র বাসনা জাগলো মনে। উষ্ণক্ত পিঠের কাছাকাছি ঠোঁট দিতেই কেন জানি থেমে গেল সাহেব। মন অবৈধ স্পর্শনে জানান দিল, কিন্তু কখনো কি অবৈধের তোয়াক্কা করেছে সাহেব? অদিতির বেলায় কেন তার ব্যতিক্রম হবে? তার মস্তিষ্ক অবৈধ সম্পর্কে ছাই দিলেও মন বলছে কাল তো বিয়ে করবেই। তাহলে একদিন কি ধৈর্য করা সম্ভব নয়? সাহেবের মনে ভাবনার উকি দিল। এ বাড়িতে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়ানোর। এ বাড়িতে সবাই যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়াতে। এই অবস্থায় সাহেব যদি বলে যে এখনো তারা অবিবাহিত, এই বিয়ে হাসান চৌধুরী কখনো হতে দেবে না। এই মুহূর্তে জানানো যাকে না কাউকে। সাহেব মনে মনে ভাবল, সুফিয়ানের সাথে কথা বলতে হবে। সুযোগ বুঝে অদিতিকে নিয়ে ওর বাড়িতেই বিয়েটা সেরে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে বলে কথা, আশেপাশের কোনো কাজী অফিসে বিয়ে করলে সেই কথা পাঁচকান হতে সময় লাগবে না। বাবার সম্মান আর নিজের ইচ্ছা দুটোটাই বাঁচাতে সাহেব এই সিদ্ধান্ত নিল। পুনরায় অদিতির জামার ফিতে বেঁধে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। এমনিতেও এমন সময় সে বাড়ি ফেরা। সকাল সকাল হাসান চৌধুরী আর হাসিব চৌধুরী দরজা আটকে কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত। করা আদেশ দিয়ে গেছে, কেউ যাতে বিরক্ত না করে। আঞ্জুমান ছায়রা নাস্তা তৈরি করছে। দিঘির সামনে মাধ্যমিক পরীক্ষা। সকালে উঠে টিউশনে চলে গেছে। নদী বোনকে তৈরি করে দিয়ে রান্নাঘরে এলো। আঞ্জুমান নদীকে দেখে বলল, আর একটু ঘুমাতে পারতি, বাচ্চাদের চোখের নিচে কালি পড়ে গেছে যেন। তুই যা আর একটু ঘুমা, আমি আর ছায়রা পারবো সবটা। নদী চিমুটে হেসে বলল, তোমরা যে সব পারো তা আমি জানি মণিমা, আমার তোমাদের হেল্প করতে ভালো লাগে। আঞ্জুমান খুশিতে গদগদ করে বলল, দেখেছিস ছায়রা, আমাদের বড় মেয়েটা কেমন লক্ষ্মী হয়েছে। ছায়রা মুচকে হাসলো। আঞ্জুমান পরোটা বেলতে বেলতে বলল, তা আমাদের সাহেব কোন নবাবজাদিকে নিয়ে এলো কাল, সে কোথায়? ওঠেনি। আর সাহেবই বা কোথায়? ছায়রা বলল, সাহেব আবার ওই সময় ওঠেনি। আঞ্জুমান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, না, এখন তো বউ এসেছে, এখন তো ব্যবহারে পরিবর্তন আসার কথা। দেখলি না কাল
কেমন তোর সাথে ঝগড়া করলো বউয়ের হয়ে। নদী শান্ত গলায় বলল, সাহেব ভাই তো কেবল নিজের স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে কথা বলেছে। এটা তো সব স্বামীদেরই করা উচিত হয়েছে, আর ভাবির হয়ে কথা বলতে হবে না। পারলে যাও গিয়ে ডেকে আনো তোমাদের প্রাণের ভাবিকে। আঞ্জুমান এর কথায় নদী চুপ করে রইল। সায়রা বলল, কি রে যা, মানে না মানে যাব তো, কিন্তু সাহেব ভাই কি তাকে আসতে দেবে? দিলে দেবে, না দিলেই নাই। আর এমনিতেও ভাবি ও এসে করবে এটা কি এখনে? আঞ্জুমান অবাক হয়ে বলল, ওমা, বংশ পরিচয়, বাপের নাম, আদৌ বাপের নাম ঠিক আছে কিনা সেসব জানতে হবে না। তার স্বামী উঠলে তো আবার তার সাথে কথাই বলা যাবে না। নদী গুটি গুটি পায়ে সাহেবের ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অবস্থি কাজ করছে তার। নতুন দম্পতিকে এত ভোরে ডাকতে খুব স্তব্ধ বোধ করছে। অদিতি উঠেছে আরো আগেই। সাহেবের আদেশে এই সকালবেলা গোসলও করে নিয়েছে। সাহেবে আনা লাল রঙের একটা থ্রি পিস পরে গায়ে কালো শাল জড়িয়ে নিল, চুলগুলো আঁচড়ে নিল। আজ কতদিন পর চুল আঁচড়ানো মনে নেই তার। খুব ফ্রেশ লাগছে অবশ্য। সাহেবের কোমরে এখনো তোয়ালে জড়ানো, আর একটা তোয়ালে দিয়ে মাথা মুছছে, আর এক হাতে ফোন চাপছে। নদীর দরজায় টোকা দিল। সাহেব অদিতির উদ্দেশ্য বলল, দেখো তো কে এলো আবার সাত সকালে আমার পালসেতে। অদিতি মুখ দেখালো, কথা কি ছিরি। দরজার সামনে গিয়ে সিটকিনি খুলে দিল। সামনে কালো কুর্তি আর ছামা পরে নদী দাঁড়িয়ে আছে। শ্যামলা গায়ের রং, পিঠ অব্দি চুলগুলো বেনি করা, বেশ পরিপাটি আর মার্জিত। সাহেব ভিতর থেকে গলা উঁচিয়ে বলল, কে এসেছে? ওহ নদী, আয় ভিতরে আয়। নদী গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। শেষে বোধ হয় সাহেবের ঘরে এসেছিল 2 মাস আগে। তখন সাহেবের জ্বর ছিল, আর আজ ঢুকলো। দুজনকে ভিজা চুলে দেখে নদীর বুকের ভেতরটা হু হু করে উঠল। নজর মেঝে থেকে সরাচ্ছে না। পাশে কেউ বুঝে যায় তার চোখের ভাষা। সাহেব অদিতিকে বলল, ও আমার বোন নদী, আমার ছোট। সম্পর্কে তোমার ননদ হয়, তবে বয়সে তোমার বড়। আপু বলেই ডাকবে। অদিতি ঘাড় কাত করলো। নদী আলগোছে চোখের পানি মুছে বলল, ভাই মণিমা ওনাকে, মানে ভাবিকে নিচে নিয়ে যেতে বলছে। সাহেব কপাল কুঁচকে বলল, তোর চোখে কি হয়েছে, কাঁদছিস নাকি? এই নদী চট করে জবাব দিল, না না, কাঁদছি না, আসলে পেঁয়াজ কেটেছি কিচেনে, এজন্যই আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আমি আছি এখানে। সে না হয় বুঝলাম, কিন্তু কিন্তু ও নিচে গিয়ে করবেটা কি? নদী বলল, বাড়ির মেয়েরা বউরা সকালে কিচেনে থাকবে, এটাই তো স্বাভাবিক। আশা নিয়ে যা, তবে তুই ওর সাথে থাকবি। নদী অদিতিকে নিয়ে বাইরে এলো। কয়েকটা সিঁড়ি নামার পর অদিতিকে বলল, মাথায় ওড়না দিয়ে নাও। অদিতি প্রশ্ন না করে মাথায় ওড়না টেনে নিল। শোনো, রান্নাঘরে ঢুকে মণিমাকে, মানে তোমার শাশুড়িকে, আর আমার মাকে, মানে তোমার চাচি শাশুড়িকে সালাম দেবে। আর তারা 2-1টা কথা বলবে, বেশি কথা বলবে না, কেমন? অদিতি ওপর নিচ মাথা নাড়ালো। রান্নাঘরে ঢুকে ছোট করে সালাম দিল দুজনকে। আঞ্জুমান অদিতি মুখ দেখে ব্যাকুদ্ধ হয়ে গেছে যেন। কি অপূর্ব মুখশ্রী! মনের ভেতর যত আক্রোশ জমিয়ে রাখছিল অদিতির ওপর, ঝাড়বে বলে সব গেল পানি হয়ে যেতে লাগলো। অদিতি মাথা নিচু করে বলল, দিনমা, আমি করে দিচ্ছি। আঞ্জুমান গলা খাকারি দিয়ে বলল, তো তোমার বাড়ি কোথায়, আর বাবা কি করে? মিশকাত জাহান। অদিতি, আমার বাবা স্যার এর ব্যবসা করে। পিছন থেকে সায়রা বলল, তা আমাদের ছেলের গলায় ঝুললে কি করে? নদী মায়ের কাঁধে হাত দিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে বলল, মা। অদিতি মাথায় নিচু করে রইল। আঞ্জুমান বলল, তা রান্না বান্না কিছু পারো? জি পারি। কি কি পারো
অদিতি মাথা নিচু করে বলল, সবই পারি। আঞ্জুমান বলল, তাহলে পায়েস করো। কোথাও কি আছে সব দেখিয়ে দিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অদিতি পায়েস বানাচ্ছে আর ভাবছে, এবারই মানুষ কত অদ্ভুত। পায়েস রান্না শেষে একটা বোল করে ডাইনিংয়ে নিল। ইতিমধ্যে হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীও টেবিলে এসে গেছে। সাইফও বসেছে আজ সবার সাথে খেতে, যা সবার কাছে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো লাগছে। নদী পায়েসের বাটি অদিতির হাত থেকে নিয়ে ইশারা করলো হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীকে সালাম করতে। অদিতি সালাম দিল, কিন্তু হাসান বা হাসিব কেউ সাড়া দিল না। ইতিমধ্যে সুফিয়ান এলো। হাবিব চৌধুরী হেসে বলল, আরে বাবা সুফিয়ান, বসো বসো, নাস্তা করো। সুফিয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সে তো বসবেই, ভাবির হাতে আজ প্রথম নাস্তা করব। সকালে খাবার খেয়ে উঠে গেল। সাহেব সুফিয়ানকে সবটা খুলে বলল, যদিও কিছুটা কালই বলেছিল। সুফিয়ান বলল, আমার বাড়িতে চল অদিতিকে নিয়ে, আমার পরিচিত একজন কাজী আছে, কেউ জানতে পারবে না। সাহেব উদ্বিগ্ন হয়ে বলল, আজই না, আজ না, আগামী শুক্রবার আয়। উনি একটু শহরে বাইরে গেছেন, বৃহস্পতিবার নাগাদ ফিরবে। সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বৃহস্পতিবার আসতে আরও 4 দিন বাকি। সুফিয়ান শয়তানি করে বলল, কেন কন্ট্রোল থাকে না নিজের ওপর? তা থাকবি বা কি করে? এমন হুড়পড়ি কে নিয়ে এক ঘরে রাত্রি যাপন? বাই এনি চান্স সাহেব তুই বাসর সেরে ফেলেছিস নি তো আবার? সাহেব চোখ গরম করে তাকাতেই শব্দ করে হেসে ফেলল সুফিয়ান। সাহেব বিরক্তির স্বরে বলল, ভাই সিরিয়াস মোমেন্ট, মজা নিস না। এই কদিনের মধ্যে বাবা কাকা যদি কোনোভাবে টের পায় কি হবে ভেবে দেখেছিস? সুফিয়ান সাহেবের কাঁধ চাপড়ে বলল, চিল ব্রো, তোরা যে স্বামী স্ত্রী না সেটা কেউ কিছু টের পাবে না। শুধু ভোরবেলা দুজনে গোসল করবি আর রাতে দুষ্টু দুষ্টু শব্দ কর। সুফিয়ানের কথা শেষ হওয়ার আগে সাহেব দৌড়ানি দিল। এক দৌড়ে বাড়ি গেট পার। সুফিয়ান চেঁচিয়ে বলল, রাতে দেখা হচ্ছে ভাই। গেট দিয়ে বেরোতেই সুফিয়ান দেখা পেল শ্যামিলি। পাশের বাড়িতে কাজ করে, বয়স তেমন না, 30 অথবা 32 হবে। অভাবের স্বভাব নষ্ট জিনিসটা শ্যামিলির সাথে ঘটেছে। সুস্বাস্থ্যর অধিকারী শ্যামিলি কাজ করতে আসে, পেট পিট করে করে শাড়ি পরে, ব্লাউজের গলা দিয়ে বুকের ভাঁজ স্পষ্ট দেখা যায়। সুফিয়ান আদরে গলায় ডাকলো, আরবের শ্যামিলি ভাবি। শ্যামিলি সুফিয়ানের দিকে ফিরে দুষ্টু একটা হাসি দিল। বলো সুফিয়ান। শ্যামিলির কোমরে আলতো করে চাপড় দিয়ে বলল, আজকাল দেবরদের মধু খাইতে ভুলেই গেছো। শ্যামিলি নিজের চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, তোমরা কইলা কুচি ভ্রমণ, এই ফুলে শুধু কি আর ভাল লাগবে? একবার খাইয়ে তো দেখো। শ্যামিলি সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্ট। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল শ্যামিলি। সুফিয়ানও গাড়িতে চড়ে বাড়ি চলে গেল। সুফিয়ান সাহেব ঘরে ফিরে দেখে অদিতি বিছানায় বসে বসে কাঁদছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।